অধ্যাপক ইউনূসের মুখে শেখ হাসিনার প্রশংসা। দর্শক, ব্যাপারটি কি বিস্ময়কর ঠেকছে? বিস্ময়কর হলেও অধ্যাপক ইউনূস শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসা করেছেন, তাও আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে। তবে সরাসরি নাম নেননি, কিন্তু 2017 সালে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে তিনি বলেছেন মানবিক ও মহৎ। ওই সময় এই কাজটির জন্য শেখ হাসিনার প্রশংসা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায়, এমনকি তিনি বেশ কটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি। তবে অধ্যাপক ইউনূস শুনিয়েছিলেন আশার বাণী। কবে রোহিঙ্গারা চলে যাবে একেবারে তার দিনক্ষণ ঘোষণা করে হাত তালি কুলিয়েছিলেন। তার পিআর টিম তো জাতিসংঘ মহাসচিবকে উড়িয়ে এনে লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে অধ্যাপক ইউনূসের নামে জয়ধ্বনি দিয়েছিল। বাস্তবতা হলো কোনো রোহিঙ্গা যায়নি, বরং এসেছে আরো লাখ লাখ। তাই অধ্যাপক ইউনূসের এখন সহজ স্বীকারোক্তি, কথার জালে বন্দি থাকা যাবে না। কিন্তু যে আশায় ঘুরে বালি এরই মধ্যে হয়ে গেছে, তার জন্য কেন আবার রাষ্ট্রের কারি কারি টাকা নষ্ট করা হচ্ছে? রোহিঙ্গা সমস্যার মূলে না গিয়ে আন্তর্জাতিক সম্মেলনের নামে কেন রাষ্ট্রের অর্থ অপচয়ের মৎসব চলছে? 9 মাস ধরে কেন রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান সহ 4 জনকে নিয়ম বহির্ভূতভাবে উচ্চ বেতন দেওয়া হচ্ছে? উল্টো অধ্যাপক ইউনূস যখন কক্সবাজারের লাক্সারিয়াস হোটেলে সম্মেলন করছেন, তখন তার আগের রাত থেকে কয়েক কিলোমিটার দূরে গানফাইট চলছে আরাকান আর্মি ও আরসা এবং মিয়ানমার জান্তার সাথে। সীমান্তে অপেক্ষা করছে আরো 50,000 রোহিঙ্গা যারা বাংলাদেশে আসতে চায়। এমন অবস্থায় আরেকটি অশ্বডিম্ব প্রসবের জন্য কেন কক্সবাজারে এমন আয়োজন? শুধু সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনূসের বক্তব্য দিতে হবে বলেই কি রাষ্ট্রীয় অর্থের এত অপচয়? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মিয়ানমার থেকে বড় আকারে বাংলাদেশে প্রথম রোহিঙ্গা আসে 1992 সালে। তখন রোহিঙ্গা এসেছিল 2,80,000। 1997 সাল পর্যন্ত ফিরে গিয়েছিল 2.5 লাখ। 2012 সাল থেকে আবার আসা শুরু করে 2017 সালের 25শে আগস্ট মিয়ানমার জান্তা সরকার রাখাইনে রোহিঙ্গাদের উচ্ছেদের জন্য গণহত্যা আর নির্যাতন শুরু করে। এর আগ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা ছিল 4 লাখ। কিন্তু 2017 সালে নির্যাতন সইতে না পেরে জোয়ারের পানির মতো আসতে থাকে রোহিঙ্গারা। একসাথে 7 লাখ রোহিঙ্গা চলে আসে। প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জায়গা দেয় তখনকার আওয়ামী লীগ সরকার, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হয়েছিলেন। নেদারল্যান্ডের নামকরা ডিপ্লোম্যাট ম্যাগাজিন সাময়িকী তাদের প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম করেছিল শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি। সংবাদ সংস্থা ইন্টারপ্রেস সার্ভিস থেকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। গত বছরের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ হাসিনার নামে বাংলাদেশের আদালতে চলছে অভিযোগের শুনানি। আওয়ামী লীগের কার্যক্রমে সরকার দিয়েছে নিষেধাজ্ঞা। তবে অধ্যাপক ইউনূস 25শে আগস্ট একটি আন্তর্জাতিক সম্মেলনে শেখ হাসিনার সরকারের সেই সময়কার সিদ্ধান্তকে বলেছেন মানবিক ও মহৎ ছিল। কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন, 2017 সালে সীমিত সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় তাদের জীবন রক্ষার জন্য রোহিঙ্গাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিল বাংলাদেশ। এটি প্রমাণ করে মানবজাতির সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে আমরা তাদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি দেখিয়েছি। তবে তিনি বক্তব্যে শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি, বলেননি আওয়ামী লীগ সরকারের কথাও। এমনভাবে বক্তব্য দিয়েছেন যাতে মনে হতে পারে শেখ হাসিনা সরকারের সিদ্ধান্ত এবং অবস্থানকে এখন নিজেদের সাফল্য হিসেবে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ 5 মাস আগে অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের বাড়িতে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এখন তার মুখে এমন অতীত কাজের প্রশংসা তো ভূতের মুখে রাম রাম শোনার মতো লাগে। তাহলে কি রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক ইউনূসের হুম্বি তম্বি শেষ হয়ে গেল? গত বছরের 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পরই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন নয়, অধ্যাপক ইউনূস ও তার বাহিনীর লক্ষ্য ছিল আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া, মানে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দেওয়া। সে লক্ষ্যে 1 বছরের ডজন খানেক বার বিদেশ সফরও করে ফেলেছেন। সেগুলো থেকে এসেছে কিছু ব্যক্তিগত অর্জন। কেউ দিয়েছে সার্টিফিকেট, কেউ আবার সম্মানসূচক ডিগ্রি।
চেয়েছিলেন রোহিঙ্গা ইস্যুতে বড় দাও মারতে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে অধ্যাপক ইউনূসের পিআর টিম উড়িয়ে আনেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেসকে। 5 মাস আগে দেশের সংবাদ মাধ্যমগুলো ভাসছিল প্রশংসার বন্যায়, লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে ফুরফুরে গলায় চট্টগ্রামের ভাষায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। সবাইকে চমকে দিয়ে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর হাসে দোয়া করি সামনের ঈদের জন অনারা নিজের বাড়ির যাইওরে ঈদ গরিন ফারন। বাংলায় অর্থ হলো, আল্লাহর কাছে দোয়া করছি সামনের ঈদটি যেন আপনারা নিজের বাড়ি অর্থাৎ মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে পড়তে পারেন। শরণার্থী প্রত্যাবাসন দ্রুততর করতে জাতিসংঘ মহাসচিবকে বলবেন জানান প্রধান উপদেষ্টা। মার্চের শেষেও রোহিঙ্গাদের উপর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সেখানে বলেন, দোয়া করি তারা যেন আগামী ঈদ নিজের দেশে করতে পারে। সবাই আশায় বুক বেঁধেছিলেন। আন্তর্জাতিক মাঠের বড় খেলোয়াড় কথা দিয়েছেন, এবার নিশ্চয়ই রোহিঙ্গারা ফিরে যাবে। এরই মধ্যে নভেম্বরে ডক্টর খলিলুর রহমানকে আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে নিয়োগ দেন হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তার সাথে এখন আছেন আরো 3 কর্মকর্তা। এর মধ্যে তার সহকারী একান্ত সচিব রেজাউল হককে সব ধরনের সরকারি নিয়ম ভেঙে 9ম গ্রেডের সর্বোচ্চ স্কেলে বেতন দেওয়া হচ্ছে। যে বেতন পেতে লাগতো 18 বছর, সেই বেতন এখন খলিলুর রহমানের এপিএস পাচ্ছেন 1 বছরে। কিন্তু রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও তার টিমের ফলাফল বড় ধরনের অশ্বডিম্ব। খলিলুর রহমান নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মির সাথে চালাচ্ছিলেন গোপন যোগাযোগ, অথচ সেই আরাকান আর্মি নির্যাতন করে আরো 1.25 লাখ রোহিঙ্গা পাঠিয়েছে বাংলাদেশে। এমন বাস্তবতায় অধ্যাপক ইউনূস ও তার পিআর টিম রোহিঙ্গা ইস্যুতে এবার মিডিয়ার নজর কাটতে পারেনি। তাই কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের নাটক নিয়ে তেমন সাড়া দেখা যাচ্ছে না সংবাদ মাধ্যমে। সম্মেলনটি রোহিঙ্গা নিয়ে হলেও দৈনিক প্রথম আলোর শিরোনাম হলো জাতীয় নির্বাচন নিয়ে। আবার কক্সবাজারে গিয়ে বক্তব্য দেওয়ার সময়ও 5 মাস আগের মতো হাসি দেখা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে, বরং অতীতের বাকপটুতার পরিবর্তে এবার নিজেই কথার জালে বন্দী না থাকার উপদেশ দিয়েছেন। তার মানে কি অধ্যাপক ইউনূসের পিআর টিম এতদিন রোহিঙ্গা ইস্যুতে দেশবাসীকে কথার জালে আটকে রেখেছিলেন? গত এপ্রিলে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিচ্ছে মিয়ানমার সরকার। অবশ্য 25শে আগস্ট কক্সবাজারের সম্মেলনে অধ্যাপক ইউনূস আর বলেননি রোহিঙ্গারা কবে ফিরে যাবেন। তিনি বলেছেন, আমরা কেবল কথার জালে বন্দী থাকতে পারি না, এখনই সময় কার্যকর পদক্ষেপ নেওয়ার। অর্থাৎ 5 মাস আগের বেলুন হয় ফুটো হয়ে গেছে, নয়তো অসম্ভব জেনেও শুধু নিজের প্রচার বাড়াতে শুনিয়েছিলেন ভ্রান্ত প্রত্যাশা। সফলতার বদলে এবার অবশ্য কিছুটা ব্যর্থতার কথাও শোনালেন। বললেন, রোহিঙ্গারা এখনো নতুন করে বাংলাদেশে প্রবেশ করছে। গণমাধ্যমের খবর হলো কমপক্ষে 1.25 লাখ রোহিঙ্গা অধ্যাপক ইউনূসের শাসনামলে বাংলাদেশে ঢুকেছে। কিন্তু প্রশ্ন হলো, এমন ব্যর্থতার পরও কক্সবাজারে ঘটা করে রোহিঙ্গাদের নিয়ে সম্মেলন করতে হচ্ছে কেন? অধ্যাপক ইউনূস যখন কক্সবাজারের সম্মেলন করছেন, সে সময় সেখান থেকে কয়েক মাইল দূরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চলছিল ব্যাপক গানফাইট। 24শে আগস্ট রাত 3:30 থেকে সশস্ত্র যুদ্ধ শুরু হয় কুমিরখালী ও শিলখালী সীমান্তে। রোহিঙ্গা ডিফেন্স ফোর্স এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ হয়েছে। তার চেয়ে বড় খবর হলো, আরাকান আর্মি যাদের সাথে খলিলুর রহমান বেশ সুসম্পর্ক স্থাপনের দাবি করেছিলেন, তাদের নির্যাতন সইতে না পেরে বুথিডং থেকে পালিয়ে এসেছে আরো 50,000 রোহিঙ্গা। সীমান্তে অপেক্ষা করছে কখন বাংলাদেশে ঢুকতে পারবে। আর আরাকান আর্মিরও অবস্থা এখন বেশ কোণঠাসা। চীনা বাহিনীর সহায়তায় আরাকান আর্মির উপর মিয়ানমার জান্তা বাহিনী একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে। কয়েকটি স্থানের দখলও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আরাকান আর্মির স্পোকসম্যান হাং থাওখা এক প্রেস বার্তায় বলেছেন, চীনের বিনিয়োগ অঞ্চল কিয়াফিউ আর ভারতের বিনিয়োগ অঞ্চল সিতোয়েতে কোনো হামলা চালাবে না তারা। দর্শক, মিয়ানমার সরকার ছাড়াও চীন, ভারত এবং রাশিয়ার সহায়তা ছাড়া যে রোহিঙ্গা ইস্যুর সমাধান সম্ভব নয়, সেটি অনেক বিশেষজ্ঞ সরকারকে জানানোর জন্য গলা ফাটিয়েছিল। কিন্তু সরকার সে পথে হাঁটেনি কখনো। উল্টো মার্কিনীদের কথায় রাখাইন করিডোর দেওয়ার মতো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে গিয়েছিল। বাংলাদেশের সেনাবাহিনী বাদ না সাধলে এতদিনে বাংলাদেশ জড়িয়ে পড়তো প্রক্সি যুদ্ধে। প্রশ্ন হলো, এখনো সোজা পথে না হেঁটে
কেন অধ্যাপক ইউনূস কক্সবাজারে আবারও সম্মেলন করতে গেলেন? সেপ্টেম্বরে জাতিসংঘের সম্মেলন আছে, সেখানে যাওয়ার জন্য অধ্যাপক ইউনূস ও তার টিম একটা ওয়ার্ম আপ করতে চান। তাতে দেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে কি আদৌ লাভ হবে? সরকার এ ধরনের কর্মকাণ্ডে হতাশ বিশেষজ্ঞরা। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম যুগান্তরকে বলেছেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতই চেষ্টা করুন না কেন তিনি 5 জন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করাতে পারবেন না। ডক্টর ইউনূসের ভরসা হয়ে ওঠা আরাকান আর্মিও ডুবতে বসেছে বলে মনে করছেন তিনি। ফলে আরো সংকটে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এমদাদুল ইসলাম বলেন, ডক্টর ইউনূস যদি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আনার পরিবর্তে মিয়ানমারে পাঠাতে পারতেন, তাহলে অন্তত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করা যেত। প্রশ্ন হলো, সরকার এসব কর্মকাণ্ডে দেশের কি লাভ হলো? ডক্টর ইউনূসের ব্যক্তিগত ব্র্যান্ডিং বা কতটা টেকসই হলো? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম। এবার মবের শিকার হতে যাচ্ছিলেন সম্ভবত সরকারের তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম নিজেই। নিউ ইয়র্কে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দিয়েছিলেন এবং তিনি সেই অনুষ্ঠানে প্রবেশের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দলীয় পতাকা, জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করছিলেন। তার উপরে পচা ডিম নিক্ষেপ করা হয়, তাকে হেনস্থার চেষ্টা করা হয় এবং তিনি কোনো ক্রমে অনুষ্ঠানের স্থলে প্রবেশ করতে সক্ষম হন। পরবর্তীতে কনসুলেট অফিসের দরজা ভাঙচুর করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং অনুষ্ঠান শেষ করে তিনি খুব গোপনে অনুষ্ঠান স্থল ত্যাগ করতে সক্ষম হন। একটা পর্যায়ে যখন জানাজানি হয় যে তিনি চলে যাচ্ছেন, একটা গাড়িকে সন্দেহজনকভাবে যে সেই গাড়িতে তিনি আছেন সেই গাড়িও ঘিরে রাখা হয়, কিন্তু সৌভাগ্যবশত সেই গাড়িতে তথ্য উপদেষ্টা ছিলেন না। সবশেষ মান সম্মানটুকু নিয়ে তিনি ফিরতে পেরেছেন, এটিই বড় কথা। নিশ্চয়ই আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই, কিন্তু কেন ঘটছে এসব ঘটনা? তার আগে একটু মনে করিয়ে দিই, সরকারের আরেক উপদেষ্টা, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিদেশের মাটিতে অর্থাৎ সুইজারল্যান্ডের একটি বিমানবন্দরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্থার শিকার হতে যাচ্ছিলেন। সেই ঘটনা নিন্দাও আমরা জানিয়েছি, কিন্তু চরম সত্য তো এটি, একটি অমোঘ সত্য আমরা জানি যে পাপ ছাড়ে না বাপ কেউ, যেমন পাপ ছাড়েনি আওয়ামী লীগকেও। আওয়ামী লীগকেও তো কর্মফল ভোগ করতে হয়েছে, এটিই বাস্তবতা। এভাবেই ইতিহাস ফিরে আসে বারবার। যদি কেউ বলেন যে না, আওয়ামী লীগকে তো ষড়যন্ত্রের মাধ্যমে তার সরকার পতন ঘটানো হয়েছে, এর সাথে বিদেশি অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল সেই গণঅভ্যুত্থানের পেছনে, যেভাবেই বলুন না কেন, যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, কর্মফল তো ভোগ করতে হয়েছে। কখনো কখনো তার রং চং একটু ভিন্ন রকম হয়, এই তো, এর বাইরে তো আর কিছু নয়। আওয়ামী লীগ সরকারের সময় অনেক ধরনের ভালো কাজ ছিল, কিন্তু আওয়ামী লীগের অপকর্মও নিশ্চয়ই কম ছিল না। সবচেয়ে বড় কথা, বছরের পর বছর মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, তার ফল আওয়ামী লীগ ভোগ করেছে। এবং এই সরকার যা যা করছে, এই সরকার সময় যা যা করা হচ্ছে, তার ফলও এই সরকারকে ভোগ করতে হবে। তার সিমটম নানানভাবে দেখা যাচ্ছে। গত একটা বছর আদালত প্রাঙ্গণে যার তার উপরে পচা ডিম নিক্ষেপ, জুতার বাড়ি, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা। সোমবার সকালেও তো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে মব সৃষ্টি করা হলো। তারা মুহুর্মুহু স্লোগান দিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করলো যারা এই কাজগুলো করছিলেন। এবং সেই সব বিষয় এখন সরকারি উপদেষ্টাদের মধ্যে বা তাদের উপরে ঘটে যাচ্ছে বা ঘটছে। এবং অনেকে তো বলেন যারা এই মব সৃষ্টি করছেন তাদের মবেরই শিকার হবে পুরো ডক্টর ইউনূস সরকার। হলেও আমাদের অবাক হওয়ার কিছু থাকবে না। পুরো একটা বছর মানুষ যে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, কেউ তো স্বস্তিতে নেই। এবং সেগুলো নিশ্চয়ই টিট ফর ট্যাট হয়ে ফিরবে।
আমরা বরং মাহফুজ আলম কি বলেছেন সেই অনুষ্ঠানে সেটিও যদি একটু আলোচনায় নিয়ে আসি। তিনি বলেছেন যে জুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে, অবশ্যই উল্লেখ থাকবে। প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে। তিনি বলছেন যে আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই, আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা জুলাই চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করবেন। একেবারে ফেক কথা, বোগাস কথা যে আমরা কোনো রাজনৈতিক অংশীজন নই। তারা নিজেরাই একটি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, এই সরকার একটি নিজেই পক্ষ অবলম্বন করছে। বাদ দিলাম সে কথা। তিনি যে বলছেন যে জুলাই চেতনার কথা, দেশে যা কিছু ঘটছে সরকারের সামান্যতম সমালোচনা করলেও তাদেরকে যে ফ্যাসিবাদের দোষর বলে আখ্যা দেওয়া হচ্ছে, এগুলো জুলাই চেতনা? পুরো দেশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে দিনের পর দিন, এগুলো জুলাই চেতনা? এবং যারাই ক্ষমতায় আসুক তারাই দেশ পরিচালনা করবেন, এটি বলতে তিনি কি বুঝিয়েছেন? এখানে তো যারা, এই যে প্লুরাল নাম্বার, এটির তো আর কোনো সুযোগ দেখছি না আমরা। বরং আওয়ামী লীগ যেমন একটি বিশেষ গোষ্ঠীর অনুসারী বা একটা ব্যাপক অংশের ভোটারদের বঞ্চিত করে রেখেছিল, এখনো তাই ঘটতে যাচ্ছে। দেশের কোটি কোটি ভোটারদেরকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ গ্রহণ করতে না দিলে। খুব স্বাভাবিক। এবং এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও নিশ্চয়ই অনেক ধরনের ফল ভোগ করতে হবে। এগুলো শুধু মানে নীতি নৈতিকতার কথা নয়, সবকিছুই গাণিতিক নিয়মে চলছে, সবকিছুই অঙ্কের নিয়মে চলছে। তিনি বলেছেন যে দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক রাষ্ট্র হবে, নিজের রাজনৈতিক চেতনার চেয়েও দেশকে প্রাধান্য দিতে হবে, সবার ঊর্ধ্বে দেশকে এবং দেশের জনগণকে যেন আমরা রাখি। এগুলো সব টেবিল চাপড়ানো কথাবার্তা, টেবিল গরম করা কথাবার্তা। তিনি নিজেই জানেন যে যারা আসবে তাদের কথা পরে। এখন যা চলছে, আওয়ামী লীগের সমাজে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, যেই কথাগুলো আমরা বলছি অবশ্যই তার সত্যতা আছে, কিন্তু এখন কি চলছে? এখন তো বড় প্রকল্প নেই বিধায় বড় দুর্নীতি চোখে পড়ছে না। তারপরেও জোর করে বড় প্রকল্প আদায় করে আমরা দেখেছি না, অভিযোগ উঠেছে না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে? সারা দেশে যে মিনি স্টেডিয়াম করা হবে, সেই স্টেডিয়ামের ক্ষেত্রে কিভাবে 8 কোটি টাকা থেকে 14 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো, এক প্রকল্পে প্রায় 1200 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো। স্রেফ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে অভ্যুত্থানের নামে, কথিত বিপ্লবের নামে। মানুষের কাছে এখন সবকিছুই স্পষ্ট হচ্ছে এবং এটুকু আমরা বলে আসছি এবং এখনো বলতে হচ্ছে। এই বাংলাদেশ, এই যে কথিত বিপ্লব বা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশের পথ চলা, তাতে করে আমরা আমাদের এই ভূখণ্ড, এই মাটি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে। এর দায়ভার কার এই দায়ভার? নিশ্চয়ই আমাদের সামনে নিকট ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু ছাড়া ভালো কিছু অপেক্ষা করছে না নিঃসন্দেহে। আবারও বলি, পাপ ছাড়ে না বাপকেও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।